এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। লিবিয়ার ভূমধ্য সাগরের তীর থেকে ২০ জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি নাগরিক বলে রেড ক্রিসেন্টের ধারণা। লাখো মুসল্লির অংশগ্রহণে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত আজ, নিরাপত্তায় ঢাকা থাকবে পুরো টঙ্গী এলাকা। ২১-এর প্রতি টান বয়স ও প্রজন্মের ঊর্ধ্বে বললেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানোই প্রমাণ, মন্তব্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা, অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে ট্রাম্পের দাবি। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক তহিদুরের মৃত্যুতে সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বিএনপি। এবং বন্য প্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা, উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। লিবিয়ার ভূমধ্য সাগরের তীর থেকে ২০ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, তবে পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্য সাগরের ব্রেগা তীর থেকে গত দুদিনে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর মরদেহগুলো ব্রেগা তীরে ভেসে এসেছে বলে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের ধারণা। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এখনও নিশ্চিত হতে পারেনি দূতাবাস। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে। শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় তারা কোনো দেশের নাগরিক এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা তারা সবাই বাংলাদেশের নাগরিক। পরিচয় শনাক্ত না হওয়ায় মরদেহগুলো ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ার একটি স্থানে সমাহিত করা হয়েছে। দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে। নম্বর দুটো হলো +218916994202 এবং +218916994207। প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত আজ। জোহরের নামাজের আগে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে আখিরি মোনাজাত। নিরাপত্তায় ঢাকা হয়েছে পুরো টঙ্গী এলাকা। মঈন হোসেনের ভিডিও চিত্রে চকর মালিথা রিপোর্ট। টঙ্গীর তুরাগতীরে দলে দলে আসছেন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। আখিরি মোনাজাত উপলক্ষে অন্য দিনের চেয়ে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে প্রায় দ্বিগুণ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এরই মধ্যে শেষ হয়েছে সব আয়োজন। জোহরের নামাজের আগে হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বী মৌলানা মোহাম্মদ জুবায়ের। দুহাত তুলে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন মুসল্লিরা। বড়দের কথা শুনলে এটা আমাদের আমলে একটা আগ্রহ বাড়ে, আমাদের ইনশাআল্লাহ দিনের চলা একটু সহজ হয়ে যায়। এই হেদায়েতের মুতাজ হইতে পারি, এই কারণে আমরা আল্লাহর কাছে করতেছি। মোনাজাতের আগ পর্যন্ত মাঠের মুসল্লির বাইরেও আশেপাশের এলাকার অনেকেই আসবেন ইজতেমা মাঠে। সময় যত গড়াচ্ছে মুসল্লিদের উপস্থিতি তত বাড়ছে।
টুপি পাঞ্জাবি পরা এসব ইজতেমামুখী মানুষের স্রোত অব্যাহত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। এবার রয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ২১-এর টান প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানো তারই প্রমাণ। অমর ২১-এ বইমেলা উদ্বোধন করে প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হলো অমর ২১-এ বইমেলা। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সঙ্গীত এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের মাধ্যমে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর ৭ ক্যাটাগরিতে তুলে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলার তাৎপর্য নতুন করে সামনে এনেছে। ২১ আমাদের মূল সত্তার পরিচয়। ২১ আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন। সকল প্রকার জাতীয় উৎসবে, সংকটে, দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই। যেখানে আমরা স্বস্তি পাই, আমরা শান্তি পাই, আমরা সমাধান পাই। যে কোনো সংকটে ২১ জাতিকে পথ দেখায় বলে উল্লেখ করেন তিনি। ২১-এর টান প্রজন্মের প্রজন্ম বিস্তৃত হয়েছে, শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদেরকে দুঃসাহসী করেছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। লেখকদের স্বীকৃতির ব্যবস্থা করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। ২১শে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্য শেষে বইমেলা উদ্বোধন করে অতিথিদের নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি এর স্মৃতি ধরে রাখতে দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে নানা গবেষণা কেন্দ্র ও জাদুঘর। ভাষা আন্দোলন সংক্রান্ত বিভিন্ন দুর্লভ ছবি ও জিনিসপত্র রাখা হয়েছে রাজধানীর ধানমন্ডিতে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরে। মনির হোসেন মনুর ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। ৫২ ভাষা আন্দোলন বাঙালি জাতির সংগ্রামী চেতনার মহাকাব্য। এর সফল পরিণতিতে যে ভাষা সৈনিকদের নাম ইতিহাসের পাতায় উজ্জ্বল, তাদের মধ্যে অন্যতম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব। ২০০৫ সালে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম বেসরকারি ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর। জাদুঘরটিতে স্তরে স্তরে সাজানো রয়েছে ছবি, বই, ভাষা সৈনিকদের ব্যবহৃত অনেক দুর্লভ জিনিসপত্র। ভাষা সৈনিকদের বাড়ি বাড়ি গিয়ে স্মারকগুলো সংগ্রহ করা হয়েছে বলে জানান কাজী গোলাম মাহবুবের স্ত্রী পিয়ারি মাহবুব। অনেক ভাষা সৈনিক আছে, প্রত্যেকের বাসায় আমি যেতাম, যে ওখান থেকে কালেকশন করতাম। স্মরণলিপি ছিল, বিশেষ করে পত্রিকা ছিল তখনকার দিনে, ইল হেলাল পত্রিকা, তারপরে তোমার সংবাদ পত্রিকা, এগুলি ছিল, এগুলি আমরা কালেকশন করছি। এবং একটা সনদ ছিল, খুব ইম্পর্টেন্ট সনদ, ওইটাও নিয়েছি। কর্তৃপক্ষ বলছে জায়গার অভাবে সংগৃহীত দুর্লভ জিনিসপত্র সাজিয়ে রাখা যাচ্ছে না। আমাদের এত জিনিসপত্র, এখানে অনেক কিছু সংরক্ষণ করা হয়েছে। এখন যদি আমরা একটা জায়গা পেতাম সরকারের থেকে, তাহলে এই জিনিসগুলি যদি ওখানে দিতে পারতাম, তাহলে আপনার ধরেন জিনিসটা আরো বড় করা যেত। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরটি রক্ষণাবেক্ষণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার বলে জানান সংশ্লিষ্টরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে।
উন্নত চিকিৎসা, স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। শনিবার রাত 10:30টার দিকে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় হাসপাতালের সামনে সড়কের 2 লেন অবরোধ করে রাখা হয়। এই সময় তারা অভিযোগ করেন তাদের বারবার সুচিকিৎসার আশ্বাস দেওয়া হলেও কাজের কোনো অগ্রগতি নেই। আহতদের স্বাস্থ্য কার্ড ও স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কয়েক দফা সময় বেঁধে দেওয়ার পরও কোনো কিছুই তারা পাননি বলে অভিযোগ করেন। এবার লিখিতভাবে বা গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন তারা। কার্ড দেওয়ার কথা ছিল আরও আগে, এই কার্ডটা এখনও দেওয়া হয়নি। এমনকি আমরা প্রায় 22,000 আহত আছি, কেবল 11,000 ভেরিফাই হয়েছে। তার মধ্যে এখনও আপনার প্রায় মনে হয় 2,000-এর বেশি টাকা পাইছে, তাছাড়া কেউ টাকাই পায়নি জুলাই ফাউন্ডেশনের। অনেক আগে যদি আরও প্রপার ট্রিটমেন্টটা হতো আর কি, তাহলে অনেকেই আজ দেখতে পেতো, যেমন আমি এক চোখে দেখিই না। আমরা খুব মর্মাহত। এই আহত যোদ্ধারা আজকে 6 মাস পরেও এই রাস্তায় এসে অন্ধকার রাত্রে দেখেন অনেকের পায়ে বেরি পড়ানো। আমরা এখন আর তাদের আশ্বাস চাই না, এটার একটা লিখিত রূপ এবং অতি সত্বর তারা যদি আমাদেরকে লিখিত দেয় আগামী এতদিনের মধ্যে আপনার এটা গ্যাজেট প্রকাশ করা হবে এবং গ্যাজেট আকারে প্রকাশ করে কেবলমাত্র তখনই আমরা আন্দোলন থেকে বিরতি দিব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন এসব হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র মিত্রদের হুমকি দিচ্ছে। বিমান হামলায় লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস করেছে, সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আইএস ও অন্য যারা আমেরিকানদের ওপর হামলা করতে চাইছে তাদের স্পষ্ট বার্তা দিয়ে ট্রাম্প বলেন তাদের খুঁজে বের করে হত্যা করা হবে। 31 জানুয়ারি কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ওই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুর রহমান হত্যার বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা দেখতে চায় না বিএনপি। আইনের শাসন ও শান্তিপূর্ণ পরিবেশ চায় তারা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর উত্তরায় দোয়া অনুষ্ঠানে তিনি বলেন জনগণের ভালোবাসা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। তবে তিনি বলেন সরকারের থেকে কোনো দল করতে চাইলে জনগণ তা মেনে নেবে না, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা পরিষ্কার করে বলতে চাই এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তৌহিদুল ইসলাম বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন দাবি করে এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন তারা। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন জনগণ বিচার বহির্ভূত হত্যা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকেই নানা ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একের পর এক চালিয়ে যাওয়া হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের অথর্ব মন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে বলে এই হত্যাকাণ্ডের নাকি বিচার করতে হবে। সে কি ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে উপদেষ্টা হিসেবে তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে দায় মুক্ত হতে চাই কিনা আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা আহ্বান জানাবো অনতিবিলম্বে গুম খুন বন্ধ করুন।
বন্যপ্রাণী সংরক্ষণে উচ্চতর গবেষণা, সমন্বিত উদ্যোগ ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন পরিবেশবাদীরা। রাজধানীর বন অধিদপ্তরে দেশে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনায় বক্তারা পরিবেশ প্রতিবেশ তথা নিজেদের অস্তিত্ব রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের বাধ্যবাধকতা তুলে ধরেন। দিবসটির প্রতিপাদ্য জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ। আলিমাল রাজির রিপোর্ট। আবহমান বাংলার বিল, গ্রামীণ ঝোপঝাড়, অগভীর জলাভূমি ও পাহাড়ি ছড়ায় মেছো বিড়ালের দেখা যায়। পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীটির অসামান্য অবদান থাকলেও বাসস্থান সংকুচিত হওয়া ও মানুষের অসচেতনতায় প্রকৃতিতে বিপন্ন অবস্থায় প্রাণীটি। রাজধানীতে মেছো বিড়াল দিবসের আলোচনায় বিশ্বজুড়ে সংকটাপন্ন এই প্রাণী সংরক্ষণে জলাভূমি সংরক্ষণের পাশাপাশি সার্বিক সচেতনতায় জোর দেন বক্তারা। মেছো বিড়ালকে বাঘের মতো তাদের আকৃতি কিংবা তাদের স্পট থাকার কারণে অনেকে চিতাবাঘ কিংবা মেছো বাঘ বলেন, এবং এই মেছো বাঘ নামটি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মেছো বিড়ালের হটস্পটগুলো আইডেন্টিফাই করা, অর্থাৎ দেশের কোন জায়গাগুলোতে মেছো বিড়ালগুলো বেশি আছে এবং যে জায়গাগুলোতে মানুষের সাথে দ্বন্দ্ব বেশি সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে আমরা এই ব্যবস্থাপনার দিকে যেতে পারি। গ্রে হেডেড ফিশিং ইগল আছে, মাছ খেকো অন্য যে প্রাণী আছে তাদের সংখ্যা বাড়তে শুরু করে। যে বিষয়টির উপরে কোনো গবেষণাকে আমি দেখিনি জোর দেওয়া হয়েছে। এটি একটি বিষয় যেটি ভবিষ্যতে যারা গবেষণা করবেন তাদেরকে মানে একেবারেই খেয়াল রাখতে হবে। প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রাণীটিকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য আমার কমিউনিটিকে ইনভলভ করে, আমার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ইনভলভ করে, সাধারণ মানুষের স্কুল কলেজের ছেলেদেরকে ইনভলভ করেই কিন্তু আমার একমাত্র উপায় হচ্ছে এই বন্যপ্রাণীগুলো কিভাবে বাঁচিয়ে রাখা যায়। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সংগঠন IUCN এর লাল তালিকায় থাকা মেছো বিড়াল সংরক্ষণে গবেষণা ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। বন্যপ্রাণী রেস্কিউ করার জন্য টিম গঠন হয়েছে, যদিও সেটার মধ্যে পর্যাপ্ত তার একটি জায়গা আছে, সে যথেষ্ট নয়, সেই সক্ষমতাটুকু হয়নি, তবে সরকার কাজ করছে। এমন একটি প্রাণী যে প্রাণীটা নিয়ে কিন্তু খুব বেশি আমরা আলোচনা করি না এবং আমরা এটা নিয়ে কিন্তু সেভাবে সচেতনও না। যেই মেছো বিড়ালগুলো উদ্ধার হচ্ছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমার মনে হয় ওই জায়গাটাও কিন্তু জোর দেওয়া দরকার। এখানে কিন্তু বন বিভাগের জন্য বলি, পরিবেশের জন্য বলি, তেমন কিন্তু বাজেট নেই, এবং যেই বাজেট থাকে সেই বাজেট কিন্তু প্রতি বছরই দেখি বাজেট কমে যাচ্ছে। যে প্রাণীগুলো আমাদের নানাভাবে উপকার করছে সেই প্রাণীগুলোকে রক্ষা করার ব্যাপারে আমাদের সবার হাত এক করি। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই দিবসটি আমরা এখানে যে পালন করছি এটা কিন্তু শুরু হলো, এবং এই শুরুটা যেন এখানেই শেষ না হয়, আমরা যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যেন সবাই এর সাথে সম্পৃক্ত হই। যে বন্য প্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয়, যে অপরাধটা হয়, তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক, সেইটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেওয়া হয়েছে। আমি মনে করি যে এসপি মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি। হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন আমরা কম্পেনসেশন দিই, মেছো বিড়ালকে বাঁচাতে বা অন্য এরকম সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কম্পেনসেশনের কথাটা ভাবি। অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বিষয়ক পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আইন বলছে ফাঁদ পেতে মেছো বিড়াল ধরা, হত্যা, পাচার কিংবা ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড অথবা 1 লাখ টাকা জরিমানার বিধান যেমন রয়েছে, তেমনই রয়েছে উভয়দণ্ডের বিধান। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবার বিপিএল আপডেট। ফিরে এলাম বিরতির পর।
কানাডার ক্যালগেরিতে প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিম শীতল আবহাওয়ায় ক্যালগেরি ও আশপাশের এলাকায় জেঁকে বসেছে তীব্র শীত। স্থানীয় সময় শনিবার থেকে একটানা তুষারপাত হচ্ছে পুরো শহরে। এমন আবহাওয়ায় ইতোমধ্যেই কয়েকটি সড়ক দুর্ঘটনা হয়েছে। তুষারপাতে বাস যোগাযোগ ব্যাহত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দিচ্ছে। এবার কৃষি সংবাদ। শীতের সাথে পাল্লা দিয়ে মৌলভীবাজারে বেড়েছে আখের রস ও গুড়ের কদর। আখের তরল গুড় স্থানীয়দের কাছে লালি নামে পরিচিত। এই গুড়ের চাহিদা ব্যাপক, উৎপাদন খরচ কম হওয়ায় লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা। মৌলভীবাজার থেকে এম এ সালামের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌলভীবাজারে সূর্য ওঠার সাথে সাথেই চাষিদের শুরু হয় আখ মারাইয়ে ব্যস্ততা। আখের রস দীর্ঘ সময় বিশেষ পদ্ধতিতে জাল দিয়ে তৈরি করা হয় তরল গুড়, স্থানীয়ভাবে যা লালি নামে পরিচিত। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আখের তরল গুড় বিক্রি করার কথা জানিয়েছে চাষিরা। এটা আগর বুনিয়াদি রস মাইজা খাইতে বালা ভাই আমরা জিনিসটা রাখছি, রাখিয়া কিছু গুড় মালাই, লালি মালাই মাইসে হইদ নেয়। এখান থেকে আমি গুড়, রস এবং লালি বিক্রি করি। পাইকারি এবং খুচরা আমার বার থেকে মানুষের নিয়ে যায়। প্রায় 3-4 লাখ টাকার রস লালি বেশি, কিন্তু গুড় করতাম পারি না। যদি সরকার থেকে কোনো অনুদান পাইতাম বা প্রশিক্ষণ পাইতাম তাহলে গুড় করলে আমরা আটটু লাভবান হইলাম না। খান্তাই রস নেওয়াত অনেক দূর হইতে কেউ হয়েছি। আমরা সামনেও তারা প্রক্রিয়া হরিয়া সুন্দর করে বানাইয়া দিছে। আমরা সামনে রস ফেরিয়া দিছেন, রসটা খুব ভালো হয়েছে, খাইতে অনেক সুস্বাদু, দামটা একটু বেশি হয়ে যায়। খরচ বাড়ি গেছে, লাভ কম হয়, খামলা খরচ ইটা দিয়া ব্যবসা হয়। আখ চাষে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। আখ হারভেস্ট সম্পন্ন হয়েছে, ফলনও ভালো হয়েছে। আমরা আশা করছি আগামীতে কৃষকদেরকে বিভিন্নভাবে প্রশিক্ষণ উপকরণ দিয়ে সহযোগিতা করার জন্য। চলতি মৌসুমে জেলায় 7টি উপজেলায় 25 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। দ্রুত গতিতে চলছে শরীয়তপুরের ফুসফুস খ্যাত পালং খালের প্রবাহ ফেরানোর কার্যক্রম। পালং রক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধিতে কাজে যুক্ত হয়েছে জেলা পরিষদ ও শিক্ষার্থীরা। প্রশাসন বলছে এতে শুধু কাজের গতি বৃদ্ধি পাবে না, নিশ্চিত হবে খালের পরিবেশ পরিচ্ছন্নতাও। শরীয়তপুর প্রতিনিধি এস এম মজিবুর রহমানের রিপোর্ট। দখল দূষণ মুক্ত স্বচ্ছ জলরাশির প্রবাহমান করতে 2 মাস ধরেই পালংয়ে চলছে দীর্ঘ প্রত্যাশিত স্বপ্ন পূরণের কাজ। এবার পালং রক্ষায় সারথি হচ্ছেন স্থানীয় জনগণ। নানা প্রতিশ্রুতি, আশ্বাস ও উপেক্ষার দীর্ঘ পরিক্রমা পেরিয়ে স্বাভাবিক ও প্রবাহমান পালংয়ের আশায় পরিবেশবাদীরা। আমাদের দীর্ঘ আন্দোলনের সহযাত্রী প্রকৃতি জীবনকে ধন্যবাদ। আমরা প্রত্যাশা করব শরীয়তপুরের মানুষের প্রত্যাশিত পালং খাল পূর্বের ন্যায় প্রবাহ দ্বারা ফিরে পাবে। খাল রক্ষায় আবাসিক ও ব্যবসা প্রতিষ্ঠানের পয়ঃবর্জ্য বন্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। খালের তীরবর্তী যে ভবনগুলো, বেশিরভাগ ভবনেরই সুয়ারেজ লাইনটা খালের সাথে সংযোগ দেয়া। আমরা এ ধরনের ভবনগুলোর তালিকা করছি পৌরসভার পক্ষ থেকে। আমরা এই তালিকাভুক্ত ভবনগুলোকে আমরা পরবর্তীতে আইনগতভাবে আমরা ব্যবস্থা নেব। সচেতনতা আর সম্মিলিত প্রচেষ্টায় জোর প্রশাসনের। চৌরঙ্গি থেকে যে পাকার মোড় পর্যন্ত আপনারা দেখছেন, এখানে আমাদের খাল যেটা বিলুপ্ত প্রায় খাল, পালং খাল, এটাকে পুনরুদ্ধারের জন্য আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা কাজ করে যাচ্ছি। যতদিন না পর্যন্ত আমাদের এই সকল খাল উচ্ছেদ হচ্ছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ খালগুলো, সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা চাচ্ছি যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন শরীয়তপুর নিশ্চিত করতে। পালং খাল প্রবাহমান হলে শুধু জেলা শহরই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে না, বরং গতি আসবে আর্থসামাজিক উন্নয়নে। শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমান, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।
দুই স্পিনার ম্যাথিউ কুনেমান ও নাথান লায়নের ঘূর্ণি বলে লঙ্কান ব্যাটারদের নাকাল করে রেখে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লিবিয়ার ভূমধ্য সাগরের তীর থেকে 20 জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশি নাগরিক বলে রেড ক্রিসেন্টের ধারণা। লাখো মুসল্লির অংশগ্রহণে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ, নিরাপত্তায় ঢাকা থাকবে পুরো টঙ্গী এলাকা। একুশের প্রতি টান বয়স ও প্রজন্মের ঊর্ধ্বে বললেন প্রধান উপদেষ্টা, ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানোই প্রমাণ, মন্তব্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা, অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে ট্রাম্পের দাবি। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক তহিদুরের মৃত্যুতে সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বিএনপি। এবং বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা, উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ, যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।